হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি পার্থ তোমাদের সাথে। আজকে আবারও একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি থেকে প্রস্তাবনা পড়ানো হবে, ঠিক আছে? তো এর আগেও তোমরা পলিটির কিছু ক্লাস করেছো, তোমরা বুঝতেই পেরেছো যে আর যারা ক্লাসগুলো করনি তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। পলিটির কিছু ক্লাস করানো হয়েছে, তারপর পরপর চ্যাপ্টার ওয়াইজ এগিয়ে আসছে। আজ এগাতে এগাতে পলিটির প্রস্তাবনাতে পৌঁছেছি। তো এরপর করে এরকম করতে করতে পুরো কমপ্লিট করাবো, সেরকম একটা টার্গেট নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? তো তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। চলো শুরু করা যাক। কী না আছে প্রস্তাবনা, ঠিক আছে? প্রস্তাবনা জিনিসটা কি? প্রস্তাবনাকে আমরা কি ইংলিশে কি বলি? ইংলিশে বলি প্রিয়াম্বল বা প্রস্তাবনা বাংলায়। এবার প্রস্তাবনা জিনিসটা কি? দেখো, প্রস্তাবনা জিনিসটা বোঝার আগে তোমাদের একটা শর্টে একটা জিনিস বুঝিয়ে দিতে চাইছি। দেখো, ধরে নিলাম এটা একটা কি, এটা একটা বই, এটা কার বই? এপিজে আব্দুল কালামের কি না আছে উইংস অফ ফায়ার, এইটা একটা বই, ঠিক আছে? দেখো, এই বইটা তো অনেক মোটা, যাই হোক একটা মোটা আছে। এই বইটা তো আমি পড়ে হঠাৎ মানে কমপ্লিট করতে পারবো না, টাইম লাগবে পড়তে, তারপর কমপ্লিট হবে। তো এটাকে যদি আমি বুঝতে চাই যে এর ভেতরে আছেটা কি, এর ভেতরে আছে কি, সেটা বুঝতে হলে কি দেখতে হবে? আমাদের দেখতে হবে কি না আছে এই যে কন্টেন্ট। এখান থেকে আমরা একটা ক্লিয়ার ধারণা নিতে পারি যে এর ভেতরে আছেটা কি, ঠিক আছে? মানে কোন কোন চ্যাপ্টার আছে, কি কি ব্যাপার আছে, এপিজে আব্দুল কালামের ব্যাপারে কি কি বলা আছে, সেটা আমরা ধারণা নিতে পারি। তেমনি প্রস্তাবনাটাও হচ্ছে ঠিক সেই কন্টেন্টেরই মতো, ঠিক আছে? প্রস্তাবনার মাধ্যমে আমরা একটা ধারণা নিতে পারি যে সংবিধানের মধ্যে আছেটা কি, সংবিধানটায় কী লেখা আছে, সংবিধান সম্বন্ধে একটা শর্ট ডেসক্রিপশান পাই কোথা থেকে? না আছে প্রস্তাবনা থেকে, ঠিক আছে? এই জন্য আমরা কি না আছে প্রস্তাবনাটা আমাদের আগে পড়তে হবে। তারপর পরপর করে আমরা সংবিধানের মানে ধারায় ঢুকবো, পার্টে ঢুকবো, শিডিউলে ঢুকবো, পরপর করে সংবিধানের ভেতরে ঢুকবো, ঠিক আছে? তো সেগুলো জানার আগে আমাদের আগে জেনে নিতে হবে কি না আছে প্রস্তাবনা। বোঝা গেল? দেখো, প্রস্তাবনা যে আছে প্রস্তাবনা প্রথমে কি বলা হয়? প্রস্তাবনাতে প্রথমে বলা হয়, প্রথমে একটা কেস হয়, ঠিক আছে? এই যে প্রস্তাবনাটা কি একটা সংবিধানের অংশ? কি অংশ না, সেইটা নিয়ে একটা কেস হয়। সেই কেসটা কি কেস? প্রথমে একটা যে কেস হয় সেটা হচ্ছে কি না আছে বেরুবারি কেস। বেরুবারি কেস কত না আছে 1960 কেসটি হয়, ঠিক আছে? সেখানে বলা হয় প্রস্তাবনা সংবিধানের অংশই নয়। এবার দেখো সুপ্রিম কোর্ট কিভাবে সেটাকে বর্ণনা করে যে সংবিধানের অংশ নয়, তোমাদের আবার বলে দিচ্ছি। দেখো যদি আমাদের এই বইটা পড়তে হয়, ঠিক আছে? তাহলে যদি আমরা এই বইটা পড়ি, তাহলে ধরে নিলাম এই কন্টেন্টটা আমরা পড়বো না, বা সূচিপত্রটা পড়বো না, তাহলে কি এই বইয়ের মধ্যে লেখার কোনো পরিবর্তন হবে, বা আমাদের পড়ার কোনো পরিবর্তন হবে, বা আমাদের বুঝার কোনো পরিবর্তন হবে? কোনো কিছুই পরিবর্তন হবে না, ঠিক আছে? কন্টেন্টটাকে যদি বাদ দিই তাহলে কি আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে, না পড়তে কোনো অসুবিধা হবে, না কোনো কিছু অসুবিধা হবে? কোনো কিছু অসুবিধা হবে না। তেমনি এখানেও একটা বেরুবারি কেসে এরকম ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে প্রস্তাবনা ছাড়াও আমাদের তো সংবিধানের কোনো প্রবলেম তো হবে না, ঠিক আছে? সংবিধান বুঝতে বা পড়তে কোনো অসুবিধাই হবে না। তাহলে কেন আমি প্রস্তাবনাকে সংবিধানের একটা পার্ট মানব, ঠিক আছে? তাই কি হয় না আছে সেখানে কি না আছে ক্লিয়ারলি মানা করে দেওয়া হয় যে না, এটা সংবিধানের কোনো পার্টই নয়, ঠিক আছে? তো তারপরে কিছুদিন যাওয়ার পর একটা কেস হয়, কি না আছে কেশবানন্দ বনাম ভারতী। কত সালে হয়? এটা হয় কত না আছে 1973। এটা কতয় হয়? এটা হয় কত না আছে 1973 হয়। এবার 1973 যে কেশবানন্দ বনাম ভারতী কেসটা হয়, কেরল রাজ্য মামলা, এটাতে কি বলা হয়? এটাতে বলা হয়, এখানে এরা বলে যে না, প্রস্তাবনা হচ্ছে সংবিধানেরই একটি পার্ট। এবার দেখো, সুপ্রিম কোর্ট প্রথম এদের মানা করে দিয়েছে, মানে বেরোবারি কেসে প্রথম করে দিয়েছে যে না, সংবিধানের কোনো পার্ট নয় প্রস্তাবনা। এরা আবার সেই কেসটাকে পুনরায় নিয়ে গেছে, দিয়ে বলছে যে না, সংবিধান পার্ট, ঠিক আছে? তখন এরা বর্ণনা দেয় কিভাবে? এরা কি বর্ণনা দেয় যে এটা হচ্ছে বই, ঠিক আছে? এই বইটা যদি আমাদের পড়তে হয়, এই বই পড়তে আমার বহু টাইম লেগে যাবে, ঠিক আছে? বইটা বুঝতেও পারবো না প্রথম। তার জন্য কি না আছে এই বইটা আসলে পড়বো কেন? বইটার মধ্যে কি আছে জানার তো একটা উৎসাহ জাগে, ঠিক আছে?
তখন আমরা জানবো কোথা থেকে, আমরা জানবো কোথা থেকে না আছে এই যে কন্টেন্ট থেকে আমরা জানতে পারবো যে বইটার মধ্যে কী আছে না আছে। ঠিক আছে, এটা দেখেই তো আমাদের ইন্টারেস্টটা জাগবে যে ভিতরে কী আছে জানার। ঠিক আছে, আগে উপরটা তো দেখলে তো আমাদের ইন্টারেস্টটা জাগবে কী আছে না আছে জানার। তেমনি তেমনি কী না আছে, প্রস্তাবনাটা যেহেতু সংবিধানের একটা শর্ট ডেসক্রিপশান। ঠিক আছে, এবার শর্ট ডেসক্রিপশানটা যদি আমরা জানি তাহলে আমাদের একটা আইডিয়া হবে বা হচ্ছে বুঝতে সুবিধা হবে যে ভিতরে কী জিনিস আছে। কারণ দেখো, ভারতীয় সংবিধান হচ্ছে সব থেকে বড় একটা সংবিধান। ঠিক আছে, যার জন্য প্রথম আমাদের জানা উচিত যে সংবিধানটা আসলে কি, সেটা জানতে হলে কী না আছে, প্রস্তাবনা জানতে হবে। এইখানে সুপ্রিম কোর্টও ভাবে না, কথাটা তো খুব একটা খারাপ বলেনি। সুপ্রিম কোর্ট কীভাবে, সুপ্রিম কোর্ট ভাবে যে কথাটা তো কিন্তু খুব একটা খারাপ বলেনি। তো সুপ্রিম কোর্ট বলে যে না ঠিক আছে, তাহলে কি না আছে আমরা প্রস্তাবনাকে সংবিধানের অংশ মানব। কি বলে না আছে, প্রস্তাবনাকে আমরা সংবিধানের অংশ মানব। এবার তোমরা হয়তো জানো যে 137 নম্বর ধারা, 137 নম্বর ধারা অনুযায়ী 137 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট তার ডিসিশন চেঞ্জ করতে পারে। সুপ্রিম কোর্ট তার ডিসিশন চেঞ্জ করতে পারে, কারণ এখানে বলেছিল না, তারপর বলেছে হ্যাঁ, তাহলে তো মানে একটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে না। কিন্তু সুপ্রিম কোর্টকে একটা স্পেশাল রাইট দেওয়া আছে 137 নম্বর ধারা অনুযায়ী, যে সুপ্রিম কোর্ট চাইলে তার ডিসিশন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তাই তার ডিসিশন চেঞ্জ করেছে এখানে। এবার ঘটনাটা হচ্ছে, এবার কি হয়েছে না আছে, এখানে বলা হয়েছে কি না আছে সংবিধানের ধারা, মানে সংবিধানের অংশ হচ্ছে কি না আছে প্রস্তাবনা, পার্ট হচ্ছে প্রস্তাবনা। এবার যেহেতু পার্ট, প্রস্তাবনা যেহেতু একটা পার্ট, তাহলে কি, তাহলে একে তো চেঞ্জও করা যেতে পারে। সংবিধানকে আমরা চেঞ্জ করতে পারি, সংবিধানকে তো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রস্তাবনাকেও নিশ্চয়ই কেন পারবো না চেঞ্জ করতে। সুপ্রিম কোর্ট ডাইরেক্ট বলে দেয় যে যেহেতু সংবিধানকে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে প্রস্তাবনাকে কেন নয়। ঠিক আছে, তাই কি হয়, বলে যে কি না আছে এটা চেঞ্জ করা যাবে। সুপ্রিম কোর্ট কি বলে যে না, প্রস্তাবনাকেও চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, প্রস্তাবনাকে চেঞ্জ করা যেতে পারে। এবার প্রস্তাবনাকে যে চেঞ্জ করা হয়, এটা কত নম্বর ধারা অনুযায়ী চেঞ্জ করা হয়? প্রস্তাবনাকে প্রথম একবারই চেঞ্জ করা হয়, সরি কত নম্বর অ্যামেন্ডমেন্টে না আছে, 42তম অ্যামেন্ডমেন্টে কি হয় না আছে প্রস্তাবনাকে চেঞ্জ করা হয়। ঠিক আছে, দিয়ে কিছু কিছু কথা যুক্ত করা হয়, কিছু কথা যুক্ত করা হয়। যেমন আচ্ছা, যেমন কি যুক্ত করা হয়, যেমন যুক্ত করা হয়, যেমন যুক্ত করা হয় সোশ্যালিস্ট। ঠিক আছে, সোশ্যালিস্ট, সেকুলার আর হচ্ছে ইন্টিগ্রিটি। কি যুক্ত করা হয়? সোশ্যালিস্ট, সেকুলার আর কি না আছে ইন্টিগ্রিটি। কি যুক্ত করা হয়? সোশ্যালিস্ট, সেকুলার আর হচ্ছে ইন্টিগ্রিটি। 42তম সংবিধানে এইগুলো যুক্ত করা হয়। তাহলে কি এইগুলা কি সংবিধান মানে প্রস্তাবনা তৈরির সময় কি এইগুলো ছিল না? দেখো, প্রস্তাবনা তৈরির সময় এই কথাগুলোকে উল্লেখ করা হয়নি, ঠিক আছে। আর এটা যে হয় 42তম সংবিধানটা হয়, সংবিধান সংশোধনটা হয়, এটা কত সালে হয়? 1976-এ হয়, 1976 সালে হয়। কত সালে হয়? 1976 সালে হয়। তোমাদের এখান থেকে যে কোশ্চেন আসে তোমরা শুনে না, যে সংবিধান যখন তৈরি হয়েছিল কোন কোন কথাগুলো উল্লেখ করা ছিল না, এইগুলো দিয়ে মানে কিছু একটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপর মানে এইগুলো একটা দিয়ে দেবে, এই তিনটা দিয়ে দেবে, তারপর আর একটা কিছু একটা দিয়ে দিল। ঠিক আছে, দিলে তোমাকে দিতে হবে কি না আছে, এগুলো বাদে যেটা দেবে সেটাই তোমাদের উত্তর হবে। তাহলে সোশ্যালিস্ট ছিল, সেকুলার ছিল আর হচ্ছে ইন্টিগ্রিটি ছিল। ঠিক আছে, তারপর যেটা দেবে ওটা সংবিধানের কোনো মানে এটা প্রস্তাবনার কোনো যুক্তই ছিল না। ঠিক আছে, এটা কত সালে হয়? 1976 সালে হয়, 42তম সংবিধান সংশোধন অনুযায়ী। বোঝা গেল? এবার দেখো, এবার ব্যাপারটা দেখো। এবার দেখো ব্যাপারটা, এবার বলা হয় কি যে সংবিধান তো চেঞ্জ হবে, সংবিধানকে সংশোধন করা যাবে, চেঞ্জ নয়, চেঞ্জ কথাটা বলো, সংবিধানকে সংশোধন করা যাবে। কিন্তু হ্যাঁ, সংবিধান যে সংশোধন হবে, সংবিধানে কিন্তু মূল যে ঢাঁচাটা আছে বা হচ্ছে মূল যে কাঠামোটা আছে, সেটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, মানে সংবিধানের যে উদ্দেশ্য সেটাকে চেঞ্জ করা যাবে না।
এবার সংবিধানের উদ্দেশ্য কি, ঢাঁচা কি, ব্যাপারটা কি দেখো। সংবিধানের যে মূল ঢাঁচা জিনিসটা কি, মূল ঢাঁচা জিনিসটা কি, মূল ঢাঁচা বলতে এটা বলা হয়েছে যে সংবিধানে তো লেখা আছে, সংবিধানে একটা কোনো কিছু লেখা আছে, তার যেন না উদ্দেশ্যটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম সোশ্যালিস্ট কথাটি আছে, সোশ্যালিস্ট মানে হচ্ছে সামাজিক। ঠিক আছে, সামাজিক কথাটি আছে। এবার আমি এখানে কি করব, সামাজিক না দিয়ে অন্য কিছু আমরা করতে শুরু করে দেবো। ঠিক আছে, অর্থনৈতিক কোনো কিছু কথা বলতে শুরু করে দেবো, বা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার নিয়ে করে নেব, সেটা তো আর সামাজিকের মধ্যে পড়ছে না, সোশ্যালিস্টের মধ্যে আসছে না। এবার যেন থাকে কিনা যে সোশ্যালিস্ট রিলেটেড যেন কোনো সংশোধন হয়। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে, যেন মূল যে উদ্দেশ্য না পরিবর্তন হয়। ঠিক আছে, সোশ্যালিস্ট যেন সোশ্যালিস্টই থাকে, সেখানে যেন অন্য কিছু না ঢুকে যায়। ঠিক আছে, সেটাই বলা হয়েছে, সেটাকে বলা হচ্ছে কিনা যে মূল ঢাঁচা। এবার এটা তো বলে দেওয়া হয়েছে, এবার এই যে মূল ঢাঁচা মানে এটা যে একটা মূল ঢাঁচা বা হচ্ছে এটা যে এরই অংশ। ঠিক আছে, এটা বুঝবো কি করে, অর্থাৎ এটা যে একটা এটা ধরো সোশ্যালিস্টের যে একটা মূল অংশ বা হচ্ছে মূল ঢাঁচা, সেটা আমরা বুঝবো কি করে। ঠিক আছে, দেখো সেটা কি না আছে, সুপ্রিম কোর্ট বলেছে যে এই জিনিসটা ডিটারমাইন করবো কে না আছে আমরা ডিটারমাইন করবো, অর্থাৎ সুপ্রিম কোর্ট ডিটারমাইন করবে যে আসলে কি এটা কি মূল ঢাঁচার মধ্যে পড়ছে না এটা একটা বাইরের আলফাল কথা। ঠিক আছে, বাইরের আলতু ফালতু কথা না, তো মূল ঢাঁচার মধ্যে পড়ছে কিনা সেটাই ডিটারমাইন করবে কেনা আছে সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতাটা দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি এই। এবার তোমাদের বলে দেই যে প্রস্তাবনাটা কি জিনিস। ঠিক আছে, প্রস্তাবনার ভিতরে কি কি লেখা আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এটার মাধ্যমে কি না আছে একটা শর্ট ডেসক্রিপশান দেওয়া আছে পুরো সংবিধানটা কি বলা আছে। ঠিক আছে, এবার সুপ্রিম কোর্ট এটা বলে যে এই প্রস্তাবনাকে নিয়ে কিন্তু তুমি কোর্টে হাজির হতে পারো না। ঠিক আছে, এই প্রস্তাবনার বেসিসে কিন্তু তুমি কোর্টে যেতে পারো না। ঠিক আছে, কারণ কি, কারণ আমরা ধরে নিলাম, কোনটা ধরে নেব যে বা হচ্ছে ধর্মনিরপেক্ষই আমরা ধরে নিলাম। দেখো, ধর্মনিরপেক্ষ যে দেখলাম এখানে কি না আছে, ধর্মের কথা বলা হয়েছে। এখানে তো আর পুরো ক্লিয়ার বলে দেওয়া নেই যে এখানে মানে পুরো সম্পূর্ণটা ডিসকাস করা নেই প্রস্তাবনায়, একটা শর্ট ডেসক্রিপশান দেওয়া আছে। এবার এই শর্টটা নিয়ে আমরা যাব কোথায়, যদি আমাদের পুরোটা জানতে হয় তাহলে কি না সংবিধান জানতে হবে, সংবিধানের আর্টিকেল দেখতে হবে, সংবিধানটা বুঝতে হবে। এবার সংবিধানে তো পুরোটা দেওয়া আছে, এটাকে নিয়ে ধর্মনিরপেক্ষকে নিয়ে অনেকগুলো কথা বলা আছে। ঠিক আছে, তো আমাদের ডিটারমাইন করতে হলে যে কোনো একটা জিনিসকে ফোকাস করতে হবে। ধর্মনিরপেক্ষর ধরো 5টা জিনিস দেওয়া আছে, 5টার মধ্যে একটাকেই আমার ফোকাস করতে হবে, সেটাকে নিয়েই আমার কোর্টে বলতে হবে। ঠিক আছে, যার জন্য এই পুরো এটাকে নিয়ে বোঝাই যাবে না। ঠিক আছে, কোর্টে তো কোনো কিছু বুঝতেই পারবে না যে জিনিসটা কী বলতে চাইছে, যার জন্য কী না আছে এ প্রস্তাবনাকে সংবিধানে মানে প্রস্তাবনাকে নিয়ে কি না আছে কোর্টে হাজির হওয়া যাবে না। প্রস্তাবনা সংবিধানের পার্ট, কিন্তু প্রস্তাবনাকে নিয়ে কোর্টে হাজির হওয়া যাবে না। ঠিক আছে, চলো এবার দেখো, এবার প্রস্তাবনায় কি লেখা আছে। প্রস্তাবনায় লেখা আছে আমরা ভারতের জনগণ। মানেটা কি, মানে এটাই যে আমরা ভারতের জনগণ বলতে এটাই যে আমরা যে মানে অর্থাৎ জনসাধারণ হচ্ছেই কি না আছে সংবিধানের হেড। ঠিক আছে, অর্থাৎ সংবিধানটা তৈরি করা হবে কাদের উদ্দেশ্য করে, জনসাধারণকেই উদ্দেশ্য করে তৈরি করা হবে, অর্থাৎ জনসাধারণের ভালোর জন্য বানাতে হবে কি না আছে সংবিধান, যাতে না কি না আছে তাদের যে কোনো ক্ষতি হয়। জনসাধারণকে ক্ষতি করে কোনো সংবিধান বানানো যাবে না, অর্থাৎ জনগণই হচ্ছে হেড। ঠিক আছে, তো এখানে কি বলা আছে আমরা ভারতের জনগণ। দেখো, এই যে কথাটা আমরা যে ভারতের জনগণ, এটা আনা হয়েছে কোথা থেকে, এটা আনা হয়েছে কি না আছে ইউএন চ্যার্টার থেকে। ইউএন চ্যার্টার থেকে আনা হয়েছে কথাটি। তাহলে আমরা ভারতের জনগণ এই কথাটি এসছে কোথা থেকে, এই কথাটি এসছে ইউএন চ্যার্টার থেকে এসছে। এবার মানে এটা একটা কোশ্চেন দেয় যে ভারত প্রস্তাবনাটা মানে আমরা ভারতের জনগণ এই কথাটি এসছে কোথা থেকে না আছে ইউএন চ্যার্টার থেকে এসছে। তারপরে কী আছে, ভারতকে একটি সার্বভৌম সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সাথে শপথ গ্রহণ করছি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, এখানে কোশ্চেন দেয় যে আচ্ছা ভারত কথাটি কতবার আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা একটা আছে আর এটা একটা আছে। ঠিক আছে, অর্থাৎ পুরো সংবিধান পুরো প্রস্তাবনাটায় ভারত কথাটি কতবার আছে, 2বার আছে। ভারত কথাটি কতবার আছে, 2বার আছে। ভারত কথাটি 2বার আছে। ঠিক আছে, এবার এখানে যে কথাটা বলা আছে তাহলে কিনা আছে ভারতকে একটি সার্বভৌম,
সার্বভৌম জিনিসটা কি? সার্বভৌমর কথার অর্থ হচ্ছে, দেখে নাও, সার্বভৌম, সার্বভৌম কি না আছে? সার্বভৌম। সার্বভৌমর মানেটা কি? সার্বভৌম বলতে এটা বলানো হচ্ছে যে আমরা বিদেশের সাথে কিভাবে বিদেশ নীতি রাখব, আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব, আমরা কিভাবে ইন্টারন্যাশনাল রিলেশন রাখব, সেটা সম্পূর্ণ দায়িত্বকার আমাদের, অর্থাৎ ভারতীয়দের। ঠিক আছে, ভারত কি করবে না করবে সেটা সম্পূর্ণ দায়িত্ব ভারতের। কোনো বিদেশি শক্তি, ঠিক আছে, এটা কোনো ফোর্স দিতে পারে না, হয়তো বা পরামর্শ দিতে পারে, বিদেশি কোনো পরামর্শ দিতে পারে যে এইরকম করলে ভালো হয়, কিন্তু বিদেশ কোনো ইয়ে দিতে পারে না, ফোর্স দিতে পারে না। সেটাকেই বলা হচ্ছে কি না আছে? সার্বভৌম। অর্থাৎ কি না আছে? বিদেশ নীতি কেমন হবে সেটা সম্পূর্ণটা ঠিক করবে কে না আছে? ভারতীয়। সেটাকেই বলা হচ্ছে কি না আছে? সার্বভৌম। বোঝা গেল? সার্বভৌমটা ক্লিয়ার হয়ে গেল। সমাজতন্ত্র, এরপর আছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র জিনিসটা কি? দেখো, সমাজতন্ত্র ব্যাপারটা হচ্ছে এই যে সমাজকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি না আছে? সমাজকে এড়িয়ে গিয়ে কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, সংবিধানে এটা বলা হয়েছে যে সমাজকে যাতে ইকুয়াল রাখা যায়, সমাজকে যাতে ব্যালেন্স করা যায়, সমাজকে যাতে ডেভেলপ করা যায়, তার কথা মাথায় রেখে কি না আছে এই সংবিধানটা বানানো হয়েছে। তো সমাজ মানে অ্যাকচুয়ালি কি না আছে? সমাজতন্ত্র। তাহলে কি সমাজতন্ত্র জিনিসটা হচ্ছে? তোমাদের একটা শর্টে বুঝিয়ে দে। এখন কি না আছে? এখন যে রেশন কার্ড, আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এখন যে রেশন কার্ড, এখন রেশন কার্ড কি হচ্ছে? সবাইকে করোনার পর থেকে ফ্রিতে রেশন দিচ্ছে, 2 টাকা করে বা ফ্রিতে রেশন দিচ্ছে তো না? এতে কি হচ্ছে? এতে হচ্ছে সমাজের কি না আছে? ইকুয়ালিটি আসছে, মানে হচ্ছে সমতা আসছে, সবাই যাতে সমানভাবে যেতে পারে। ঠিক আছে, এটা যদি বেশি টাকা হতো তাহলে কিনতে পারতো না। ঠিক আছে, অনেক গরিব দুঃখীর প্রবলেম হতো। আজকের কথা বলছি না, করোনার সময়। এখন হয়তো অনেকে যাওয়া স্বাবলম্বী হয়েছে, কাজবাজ করতে পারছে, মার্কেট মানে বাইরে বেরোতে পারছে, সে সময় বেরোতে পারতো না। যাতে সমানভাবে থাকে, ইকুয়াল থাকে, তার জন্য কিনা সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে কিনা যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে মূল উদ্দেশ্য কি বলা আছে? সমাজকে সমানভাবে যাতে নিয়ে যাওয়া যায়, সমাজকে যাতে ডেভেলপ করা যায়, সমাজকে যাতে এগানো যায়, সেটাই বলা হচ্ছে কিনা আছে সমাজতন্ত্র। এবার হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ জিনিসটা কি? ধর্মনিরপেক্ষ জিনিসটা বলতে এটাই যে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম নাই, রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম নাই। যদি আমরা আমাদের ভারতের কথা ভাবি, ভারতে প্রায় 80% কাছাকাছি হিন্দু আছে, ভারতে 80% কাছাকাছি হিন্দু আছে। বাকি তো অন্যান্য ধর্ম আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, ইত্যাদি ইত্যাদি ধর্ম আছে। ঠিক আছে, তবুও কী হয়? এখানে সব ধর্মকে সমান স্বীকৃতি দেওয়া হয়। যে হিন্দু বেশি আছে মানে হিন্দুকে বেশি স্বীকৃতি দেওয়া হবে, শিখ কম আছে মানে শিখকে কম স্বীকৃতি দেওয়া হবে, এটা কখনোই করা হয় না। ভারতে কী হয় না, আছে ভারতীয় সংবিধানে এটা দেওয়া হয় যে সব মানে হচ্ছে সব ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হবে। ঠিক আছে, তো একটা ব্যক্তি, ঠিক আছে, একটা ব্যক্তি সে ডিএমের কাছে গেল, ডিএম হয়তো মুসলিম, একটা ব্যক্তি হচ্ছে হিন্দু, সে ডিএমের কাছে গিয়ে বললো যে তার প্রবলেমের কথা। ঠিক আছে, তাহলে কি সে হিন্দু বলে কি তার প্রবলেমটা সলিউশন হবে না? ঠিক আছে, দেখো, সেখানে সে কোনো ইয়ে দেখতে পারে না, কোন জাতের কি ব্যাপার, কোন ধর্মের, সেটা কখনোই সে করতে পারে না, ডিটারমাইন করতে পারে না। সে একটা অফিসিয়াল কাজের সাথে যেহেতু যুক্ত আছে, তাকে ধর্ম নিয়ে চললে হবে না। ঠিক আছে, তাকে সমান ইকুয়াল ইয়ে রাখতে হবে, ইকুয়াল যাতে ব্যালেন্স রাখতে পারে, তার জন্য ভাবনা চিন্তা রাখতে হবে। অর্থাৎ কী না আছে? সে সবাইকে সমান চোখে দেখতে হবে তাকে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। কী না আছে? সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। গণতন্ত্র। গণতন্ত্র বলতে এটাই যে আমরা মানে গণতন্ত্র বলতে এটাই বোঝানো হচ্ছে যে আমাদের অধিকার, আমরা কি করব, কাকে ভোট দেব না দেব, সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। ঠিক আছে, আমরা চাই সিপিএম আসুক, তৃণমূল আসুক, কংগ্রেস আসুক বা বিজেপি আসুক, আমরা আমাদের সেটা আমাদের নিজেরই মতামত। ঠিক আছে, নিজেদের মতামত, আমরা কাকে ভোট দেবো, কাকে জিতাবো, কাকে রাখবো না রাখবো, সেটা হচ্ছে আমাদের মতামত। সেটা কি বলা হচ্ছে? সেটাই হচ্ছে কিনা আছে গণতান্ত্রিক। সেটা হচ্ছে কিনা আছে গণতান্ত্রিক অধিকার। আমরা কোন সরকার আনবো, কি করব না করব, গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে, এবার কি না আছে? সাধারণতন্ত্র। সাধারণতন্ত্রটা কি বলা আছে? যে সব থেকে প্রশাসনিক হেড কি? প্রশাসনিক হেড কাকে বলা হয়? প্রশাসনিক হেড কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। ঠিক আছে, আর হচ্ছে সাংবিধানিক হেড কাকে বলা হয়? কে না আছে? রাষ্ট্রপতিকে। কাকে বলা হয়? না আছে রাষ্ট্রপতিকে বলা হয়।
দেখো এদের যে পদটা হবে, এদের পদটা কোনো পৈতৃক সম্পত্তি নয়। অর্থাৎ এরা ভাবলো যে আমি রাষ্ট্রপতি হয়ে গেছি, ঠিক আছে, আমার ছেলেও যে হবে সে রাষ্ট্রপতি হবে, ঠিক আছে। এটা সাংবিধানিক মান্যতা নয়, এটা হচ্ছে সংবিধানে মানা হয়নি যে রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হবে, সেটা হতে পারে না। যোগ্যতার ফলে হতে পারে, যোগ্যতার ফলে হতে পারে, ঠিক আছে, কোনো বংশ পরম্পরায় হওয়া সম্ভব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদী ভাবলো যে না আমার একজন চীনা পরিচিত একজন কিনা আছে, তাকে প্রধানমন্ত্রী করা হবে। কখন হবে? যদি যোগ্যতা সম্পূর্ণ থাকে। যোগ্যতা সম্পূর্ণ ছাড়া এমনি রাখা যাবে না। এটা কিসে বলা হয়েছে? না হচ্ছে সংবিধানে বলা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। আর কি না আছে আজ 1949, আর তারপর কি বলা হয়েছে? ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সাথে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, ঠিক আছে। এখানে কি না আছে? কোন কোন মানে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে এখানে? কোশ্চেনে দেখ কোন কোন ন্যায় বিচারের কথা বলা হচ্ছে। এখানে দেখ কি কি আছে, দেখো এখানে দেখ সামাজিক ন্যায় বিচার, আর্থিক ন্যায় বিচার ও রাজনৈতিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। দেখো কোশ্চেনে তোমাদের দেয় সামাজিক, আর্থিক, রাজনৈতিক, আরও একটা হয়তো কোনো দিয়ে দিল যে ধার্মিক ন্যায়। এগুলোর মধ্যে কোনটা নয়, কোন ন্যায় বিচারের কথা বলা হয়নি, তখন তোমাকে ধার্মিক টিক করতে হবে। অর্থাৎ কি না আছে? এইগুলাকে রাখা হয়েছে, এই ন্যায় বিচারের কথা বলা হয়েছে সংবিধানে। তাহলে কোন কোন ন্যায় বিচারের কথা বলা হয়েছে? সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে, ঠিক আছে, এটা বলা হয়েছে। তারপর কি না আছে? চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনার স্বাধীনতা। তারপর হচ্ছে কি না আছে? মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ভ্রাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদ আজ 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি, ঠিক আছে। এটা হচ্ছে কি না আছে? প্রস্তাবনা। তাহলে তোমরা প্রস্তাবনা সম্বন্ধে কি কি বুঝলে? ঠিক আছে, প্রস্তাবনা সম্বন্ধে এখানে আমি শর্টে একটা বলে দিচ্ছি। দেখো প্রস্তাবনা কি পড়ালাম, যে প্রস্তাবনায় ভারত কতবার উল্লেখ করা আছে? ভারতের কথা কতবার উল্লেখ করা আছে? দুবার, মাত্র দুবার কথা ভারত উল্লেখ করা আছে কি না আছে প্রস্তাবনায়। এবার তারপরে কি আছে? সার্বভৌম কথাটি আছে। সার্বভৌম মানে কি? সার্বভৌম মানে হচ্ছে বিদেশি নীতি কিভাবে থাকবে, ঠিক আছে, ভারত কিভাবে বিদেশি নীতি গ্রহণ করবে, বিদেশের সাথে কিভাবে ব্যবসা করবে, তারপর কি না আছে ইন্টারন্যাশনাল রিলেশন কি থাকবে, টোটাল কি মানে হচ্ছে ভারত কিভাবে চলবে সেটা ভারতের ব্যাপার, ঠিক আছে। বিদেশদের সাথে কেমন ব্যবহার রাখবে, কেমন চলবে, সেটা হচ্ছে সম্পূর্ণ ভারতের ব্যাপার। সেখানে না কোনো বিদেশি শক্তি ফোর্স করতে পারে যে না তোমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, ওইটা করতে পারে না, ঠিক আছে। সার্বভৌম কথাতে এটাই উল্লেখ করা আছে স্পষ্ট যে ভারতীয়রা তারা তাদের মতো কাজ করতে পারে, বিদেশিরা পরামর্শ দিতে পারে ইন্টারন্যাশনাল রিলেশন কী রাখবে বা হচ্ছে ব্যবসা বাণিজ্য কী হবে সেটা পরামর্শ দিতে পারে, কিন্তু মানবে কি না মানবে সেটা হচ্ছে ভারতীয় পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। সেটা সার্বভৌমই বলা আছে। সমাজতন্ত্র কি না আছে? সমাজকে যাতে ইকুয়াল রাখা যায়, সমাজকে যাতে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য কি না আছে সরকার ভাববে, ঠিক আছে। সমাজকে যাতে একটা সমান পথে সমান জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে তার কথা ভাববে কি না আছে সরকার ভাববে, সেটা হচ্ছে সমাজতন্ত্র। ধর্মনিরপেক্ষ কি আছে? ধর্মনিরপেক্ষটা বলতে এটা বলা হয়েছে যে ভারতের কোনো নির্দিষ্ট ধর্ম নাই, ঠিক আছে, ভারতের কোনো নির্দিষ্ট ধর্ম নেই, ভারত সব ধর্মকে নিয়েই চলে, ঠিক আছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মকে নিয়েই চলে কি না আছে ভারতের। অর্থাৎ কি না আছে সংবিধানে কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলা নেই, উল্লেখ করা নেই, ঠিক আছে। অর্থাৎ সব ধর্মকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, ঠিক আছে। এটা বলা আছে কি না আছে ধর্মনিরপেক্ষই বলা আছে। এবার হচ্ছে গণতন্ত্র। দেখো তুমি কাকে ভোট দেবে, তুমি কাকে ভোট দেবে না, তুমি সিপিএমকে আনবে, তৃণমূলকে আনবে, কংগ্রেসকে আনবে, বিজেপিকে আনবে বা নির্দলকে আনবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ব্যাপার, সেটাই বলা হচ্ছে। তুমি কি করবে না করবে তোমার ব্যক্তিগত মতামত, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার তোমার মধ্যে আছে, তুমি যা পারো তাই করতে পারো, ঠিক আছে। কাকে আনবে, কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। সাধারণতন্ত্র কি আছে? সাধারণতন্ত্র বলতে এটা বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ঠিক আছে, ভারতের সাংবিধানিক হেড বা ভারতের প্রশাসনিক যারা হেড, তারা চাইলে তাদের বংশের কাউকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কোনো পদ দিতে পারে না, ঠিক আছে, রাষ্ট্রপতি বা হচ্ছে প্রধানমন্ত্রী পদ দিতে পারে না। অর্থাৎ এটা তাদের কোনো পৈতৃক সম্পত্তি নয়, ঠিক আছে।
রাষ্ট্রপতি বা হচ্ছে প্রধানমন্ত্রী পদটা কোনো পৈতৃক সম্পত্তি নয়, এখানে যোগ্যতার বলে আসতে হয়, ঠিক আছে, যোগ্যতা রেখে আসতে হবে, এটাই বলা হচ্ছে যে, ঠিক আছে, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয় না, রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হবে না, ঠিক আছে, এটা সংবিধানে ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে কি না আছে তোমরা বুঝতে পারলে যে জিনিসটা কি, প্রস্তাবনা জিনিসটা কি, প্রস্তাবনা এতটা ব্যাপার, এটাই বোঝার ছিল বা এটাই বলার ছিল, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার কোনো একটা নতুন টপিক নিয়ে চলে আসবো তোমাদের কাছে।